পদ্মা নদী পার হয়েই আমাদেরকে চুয়াডাঙ্গায় যেতে হয়। মানে খুলনা জেলার, খুলনা বিভাগের যে 10টি জেলা আছে তা নদীর ওপারে পদ্মা পার হতে হয়। আমরা যখন ছাত্র জীবনে ছাত্র ছিলাম, মানে আমাদের মতো যারা ছাত্র ছিল, যারা নদীর ওপারে বসবাস করছে, আমাদের পূর্বপুরুষরা বড় একটা সেকশন, বড় মানে অধিকাংশই বলা যায়, আমাদের বাপ দাদারা, বিশেষ করে আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়েছেন, ওখান থেকেই অনার্স, ওখান থেকে মাস্টার্স, ওখান থেকেই আইনজীবী। এইভাবে রেল লাইন মানে পঞ্চগড় বলেন, রংপুর বিভাগ যেটা, তার বড় সেকশনরাই কিন্তু তখন কলকাতা কেন্দ্রিক ছিল। খুলনা বিভাগ তো ছিল। পদ্মা নদী পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই কথা তখন বোধহয় কেউ ভাবতেও না, আর আসেও নাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সম্ভবত হয়ও নাই। আমি কেন এই কথা বলছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ভর্তি হয়েছি, আসতাম, তখন কিন্তু বাবার কাছে বলে আসতে হতো, কথা দিয়ে আসতে হতো, নৌকাতে দূরে থাক, লঞ্চও যেন না উঠি, ফেরিতে করে যেন পদ্মা পার হই। কারণ পদ্মার যে ভয়ঙ্কর তখন চরিত্র বলবো ছিল, মানে উথাল পাথাল, অর্থাৎ গলন্দ থেকে যদি উল্টা দিকে তাকানো হতো, কোনো কুল কিনারা ছিল না, মানুষ তো দেখাই যেত না, গাছপালাও দেখা যেত না, পানি আর পানি, আর কি বিশাল বিশাল ঢেউ। যে পদ্মাকে নিয়ে আব্দুল আলিম দরাজ গলায় যে গান করত, পদ্মারে, মানে পদ্মার যে ভয়ঙ্কর রূপ, সেই গান কে শোনে নাই? পদ্মার পারে যারা বাস করত তাদের যেমন সুখের দিন ছিল, ঠিক তেমনি নদী ভাঙনের সর্বস্ব হারানোর বেদনা কান্নাও ছিল। সেই পদ্মা আমরা যখন পাড়ি দিতাম কিছুটা শঙ্কিত থাকতামই। যেমন একবার আমার অভিজ্ঞতা থেকেই বলি, সেবার বড় ফেরিতে পার হচ্ছি, ঝড় উঠল, ফেরি বেশ দুলছে, বেশ মানে খুব ভয়ঙ্কর, আশঙ্কাজনক ভাবে। আমি নিচের থেকে উপরে গেলাম, সারণকে জিজ্ঞাসা করব কি অবস্থা। তার আগে একটা লোককে দেখলাম, সে পকেট থেকে কিছু টাকা বের করছে, হাতে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করে এই টাকাগুলো আমার ছোট্ট মেয়েটার জন্য নিয়ে যাচ্ছে। মানে ছোট্ট মেয়েটার জন্য সে প্রার্থনা করছে যেন সে বাঁচে, এবং তার জন্য যে কাপড় চোপড় কিনেছে, টাকা নিয়ে যাচ্ছে, সেটা যেন নিতে পারে। এই কথা আমি সে ছাত্র জীবন থেকে অনেককে অনেকভাবে বলেছি। ঠিক যত সহজে বললাম, তত সহজে ঘটনা কিন্তু ছিল না। পদ্মার কথা কেন উঠালাম? পদ্মা নদীর কথা উঠালাম এই জন্যে, যে পদ্মা আমরা দেখেছি সেই পদ্মা এখন নাই। সেই পদ্মা হারিয়ে গেছে, পানি নাই। ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, দাদারা, দিদিরা আমাদের কাছ থেকে ইলিশ মাছ প্রত্যাশা করে, করতেই পারে। তারাও তো আমাদের এক সময়ের বাংলার অংশ ছিল, কিন্তু তাদের দেশ যে পদ্মাকে গ্রাস করেছে, ধ্বংস করেছে, তারপরে ইলিশ থাকে কোথায়? এই পদ্মাকে বাঁচানোর জন্য মৌলানা ভাসানী একসময় ফারাক্কা মিছিল করেছিলেন। ফারাক্কা বাদ দিয়ে তো আমাদের পদ্মা শেষ করে দেওয়া হয়েছে, মরুভূমি করে দেওয়া হয়েছে। যে পদ্মায় আমরা কুল কিনারা দেখতে পেতাম না, সেই পদ্মা এখন
নৌকা দিয়ে খুব নির্বিঘ্নে পার হওয়া যায়। ফেরি খুব বেশি হলে 20-25 মিনিটের ভিতরে পার হতে পারে। যে ফেরি পার হতে 2 থেকে 2.5 ঘন্টা লাগত গলাম থেকে আরিচা, সেই পথটা এখন নাই, শেষ হয়ে গেছে। আমি এই কারণে এই কথা বললাম যে প্রতি ঈদে আমরা পদ্মা পাড়ি দিই চুয়াডাঙ্গায়। আমি যাই, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই, ঢাকায় যারা প্রবাসী জীবন যাপন করে, ফেরার সময়ও এই পদ্মার ফেরিতে পার হয়। এখন অবশ্য ভিন্ন একটি রাস্তা হয়েছে, পদ্মা সেতু, ওই দিক থেকেও যাওয়া যায়, কিন্তু পদ্মা পাড়ি দিতেই হয়। কিন্তু সেই পদ্মার দিকে যখন আপনার চোখ পড়বে বড় খারাপ লাগবে। ঈদ শেষ হয়েছে, আর কয়েকদিন পরেই ঈদের ছুটি শেষ হবে। কেউ চলে এসেছেন, কেউ হয়তো শনিবারের সর্বশেষ আসবে, পদ্মা পাড়ি দেবে। ঈদ শেষ হয়েছে যেমন একটা কষ্ট, পদ্মার দিকে তাকালেও পদ্মা পাড়ের মানুষগুলো, পদ্মা পাড়ি দিয়ে যারা আসে সেই মানুষগুলো সত্যি খুব কষ্ট পাবে। তিস্তা যেমন শেষ করে গ্রাস করে নিয়েছে আমাদের বন্ধু নামধারী পার্শ্ববর্তী দেশটি, ঠিক তেমনি পদ্মা, তিস্তা আর 157টি দেশ তো মানে নদী তো ইতিমধ্যেই মারা গেছে। মানে সেই নদীগুলো আর এখন প্রবাহমান না, সেখানে চাষবাস হচ্ছে। পানির যে সংকট, জীবনের সংকট, কৃষির সংকট, জীবন বৈচিত্র্যের সংকট, এইভাবে তো চলতে পারে না। এর একটা মীমাংসা হওয়ার দরকার, ঠিক না? ভাবুন, তিস্তা নিয়ে আন্দোলন শুরু হয়েছে, পদ্মা নিয়েও আমাদের আন্দোলন করতে হবে, ঠিক কিনা? এছাড়া বোধহয় কোনো পথ নেই। ডক্টর ইউনূস 7 সিস্টার নিয়ে কথা বললে তাদের লাগে, কিন্তু 7 সিস্টারকে রক্ষা করতে গিয়ে আমাদের দোষারোপ করা হয়। কিন্তু আমাদের কাছে যা কেড়ে নেওয়া হয়েছে সেটি তো ফিরিয়ে দেওয়ার কথা তারা বলে না। কেন বলে না? তারা শুধু নিতে পারে, দিতে জানে না। পদ্মার পানি দিতে হবে, তিস্তারও পানি দিতে হবে। করুণা না, আমাদের পাওনাটা দিতে হবে। আর না হলে আগামী দিনে এদেশের মানুষ কিন্তু খুব কঠিন, খুব হৃদয়বান, যেমন ভালোবাসার যেমন, আবেগের যেমন, কবিতার যেমন, তেমন কিন্তু লড়াকু। 71, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এই দেশের কথা ভাবে, লড়াই করে। সেই তো পার্শ্ববর্তী দেশের একটি সম্প্রদায়ের কথা বলে যে সহানুভূতির যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল, সেটা যে মিথ্যা, এটা তো তারাও জানে, সারা বিশ্ব জানে। যে কথা বলছিলাম, পদ্মা পাড়ি দেওয়া, পদ্মা নদী, ঈদ শেষ হয়েছে, আবার ঈদ আসবে, কিন্তু পদ্মার জন্য আমাদের সবার ভাবতে হবে।